বাবা, ও বাবা, বাবা, ও বাবা, তুমি আমার বাবা। উলি বাবা, কি বাজনা বাজায়? পা দিয়ে বাজনা বাজাও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। হ্যাঁ, ও বলছে গুড মর্নিং। দেখো তো, সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খাওয়া সব কিছু হয়ে গেছে, বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। এখন ছেলেকে নিয়ে দোলনায় বসে আছি। ওই যে দোলনায় একা একা গল্প করছে, ওকে দিয়েছি পুতুল, দিয়েছি তার সাথে গিটার, ও খেলু করছে আর যে একা একা গল্প করছে। কি মা, কি গল্প করছে আর ওর সাথে সাথে আমিও বসে আছি এখানে। চা খাওয়া হয়ে গেছে। মা গেছে গরু দিতে, তো গরু দিয়ে আসার আগে আমি ভাত বসিয়ে দেব, নাহলে রান্না করতে দেরি হয়ে যাবে। তো ওকে এভাবে দোলনায় বসিয়ে রাখলে কিছুক্ষণ বসে থাকে, বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ থাকবে। তার মধ্যে ওর খাবারটা গরম করব, খাবারটা গরম করে খাইয়ে দিতে হবে। গ্যাস শেষ হয়ে গেছে, 3 দিন হলো। আমরা যেখান থেকে গ্যাস আনি সেখানে গ্যাস নেই, তো সেই কারণে গ্যাস আনা হচ্ছিল না। আজকে সকালবেলায় গ্যাস আনার কথা, যদি নিয়ে আসে ওখানে, তো ভাই প্রাইভেট থেকে এসে গ্যাসটা যায় নিয়ে আসবে। গ্যাসের জন্য আমাদের শুধু একটাই সমস্যা, ছেলের খাবারটা গরম করার সমস্যা। না হলে তো আমরা গ্যাসে রান্না টান্না করি না, ওই খাবারটা গরম করতে যাওয়া একটু অসুবিধা হয়, তাছাড়া কোনো কিছু অসুবিধা হয় না। তো চলো, অনেকগুলো কথা তোমাদের সাথে বলে ফেলেছি। আর এই যে ছোট্ট পুচকুটা অনেকগুলো কথা বলছে। কি পাপা, পাপা, টুকি টুকি, টুকি, আমার পাপা টুকি দিছে। যাও 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 যাও, গান বাজাও তুমি। হ্যাঁ শোনাই। সকালবেলা উঠে বসে আছি এখন চেয়ারের মধ্যে। ঘুম থেকে উঠেছি, কিন্তু মনে হচ্ছে ঘুমটা যেন হয়নি, মনে হচ্ছে আরও ঘুমোতে পারতাম। ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 7:30। তার আগে ভোরবেলার দিকে উঠেছিলাম, উঠে ওকে বুকে দুধ দিয়েছি, ও খেয়েটে ও আবার ঘুমিয়ে গেছে ভোরবেলার দিকে। আমিও ওর সাথে সাথে ঘুমিয়ে গেছি। ও আবার উঠে গেছে, তখন কটা বাজে? 6:30টার দিকে একবার উঠেছে, তখন 4:30 বাজে। তারপর আবার 6:30টার দিকে উঠে গেছে, বিছানা থেকে মা নিয়ে চলে এসেছে। ওই ফাঁকে একটা আমি ধামাকা ঘুম দিয়ে নিয়েছি। 6:30টার থেকে পুরো 7:30 অবধি পুরো ধামাকা ঘুমটা হয়ে গেছে, কিন্তু তবুও মনে হয় ঘুমটা যেন ছাড়ছে না। রাত্রেবেলা শুতে শুতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর মনে হয় কি, রাত্রেবেলা শোয়ার পর একটু মোবাইলটা ঘাটাঘাটি করি, মোবাইল ঘাটাঘাটি করতে করতে 1-1.5 ঘন্টা সেখানেই চলে যায়। কিভাবে যে চলে যায় বলতেও পারবো না। কি বাবা, তুমিও কথা বলবা? তুমিও কথা বলবা? কি কথা বলবে তুমি? তো এখন রান্না বসাতে হবে ঝটপট করে। তো চলো আগে ঝটপট করে রান্নাটা বসিয়ে নিই। বাড়ির সামনে আছে লাকড়ি, মানে আমাদের যে রান্না করার লাকড়িগুলো সেগুলো বাড়ির সামনে আছে। বাড়ির ভেতরে হাঁড়ি টাড়িগুলো ধুতে হবে। তো চলো, ওদিকেও কান্না করছে, পরে তোমাদের সাথে কথা বলবো। এপাশে সকাল সকাল বাবা চলে গেছিল বাজারে। বাজারে গিয়ে ঝটপট করে বাজার করে কিন্তু চলে এসেছে বাড়িতে। কি কি বাজার এনেছে সেটা আমার এখনো দেখা হয়নি। তো চলো ঝটপট করে বাজারটা ঘরে নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে দেখবো বাবা কি কি এনেছে। তো ওই যে সাইকেলের মধ্যে টোটাল জিনিসগুলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি বেগুন, যেটা আমাদের সব সময় ঘরে থাকে, তো এই জিনিসটা আনা হয়েছে। আমরা না সব সময় বেগুন খাই। বেগুনের দাম যদি কখনো বেশি থাকে তাও আমরা বেগুন খাই, যদি কম থাকে তখনও খাই, কারণ এই সবজিটা আমাদের বাড়িতে সব সময় থাকে। আমাদের বাড়িতে এক একজনের খাওয়ার নিয়ম এক এক রকম, এক একজন এক একটা ভালোবাসে, তো একজন আরেকটা ভালোবাসে না, এরকম ভাবে। তো সেই কারণে বেগুনটা সবাই ভালোবাসে। তো নিয়ে এসেছে বেগুন, তোমরা দেখলেই। তো চলো, তার সাথে নিয়ে এসেছে মাছ। বাবা বলছে যে মাছ নিয়ে এসেছে। তো আমি প্যাকেটটা খুলেই দেখি সব থেকে স্পেশাল একটা মাছ, পাবদা মাছ নিয়ে এসেছে বাবা। প্যাকেটটা খুলতেই দেখেছি, ভীষণ খুশি লাগছে, কারণ অনেকদিন পর আজকে পাবদা মাছ এনেছে। আমাদের বাজারে না সবসময় এত ভালো ভালো মাছ যেগুলো আছে ওগুলো ওঠে না। তো এই যে আজকে পাবদা মাছ নিয়ে এসেছে। তো পাবদা মাছ দিয়ে মাকে বলছে আলু বেগুন এইসব দিয়ে কিন্তু চচ্চড়ির মতো বা ঝোলের মতো করবে, বেশ ভালো লাগে খেতে। তো এই যে পাবদা মাছগুলো বেশ বড় বড়ই ছিল, এক একটা মাছকে 2 টুকরো করে খেলে বেশ ভালো লাগবে। আর পাবদা মাছ দিয়ে কিন্তু পোস্ত সর্ষে দিয়ে বাটা খেতে সব থেকে ভীষণ ভালো
ভালো লাগে। তারপর মা বলছিল যে না ডাঁটা আছে, বেগুন আলু ওসব দিয়ে কিন্তু একটা ঝোল ঝোল ভাব এরকম ভাবে একটা তরকারি রান্না করবো। তো চলো মাকে এখন সবজি কেটে দেবো। পুরো ডাঁটা নিয়ে এসেছে মা ক্ষেত থেকে, এগুলো জমির ডাঁটা, আমাদের পাশেই জমি আছে, জমিতে ডাঁটা হয়েছে প্রচুর পরিমাণে, তো সেগুলোই নিয়ে এসেছে। পাশে বলতে আমাদের দূরে যে একটা জমি আছে, ওই জমিটার ওখানে শ্মশান আছে, তো সেই কারণে যাওয়া হয় না আমার, আর গেলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। বাবুকে ওই পাশে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি মার ওখানে রান্নাঘরে, কিছু সবজির জোগাড়পত্র করে দিই, কাটাকাটিগুলো করে দিই। আজকে বাবা নিয়ে এসেছে পাবদা মাছ, তোমরা দেখলি তো, ওটা দিয়ে আলু বেগুন এগুলোতে ঝোল হবে, আলু বেগুন বা ডাটা আছে ওগুলো দিয়ে। আর একটা তরকারিতে তো আমাদের হয় না, তো মা বলছিল যে শুকনো মাছের চচ্চড়ি রান্না করবো। আর আমরা এই জিনিসটা খুব বেশি খাই, শুকনো মাছটা ভালো লাগে বেশ, আমাদের বাড়ির কাছাকাছি অনেক সবজি থাকে, তো সেগুলোদের কি রান্না হবে, শুকনো মাছের রান্না হয়ে যায়। তো চলে এসেছি আমি এখন আমাদের বাড়ির পেছন দিকটাতে, এখানে আমাদের মিষ্টি কুমড়ো গাছ আছে, তো ওখানে অনেক লাউয়ের ডগা হয়েছে, মিষ্টি কুমড়ো ডগা হয়েছে, তো সেখান থেকে 2-3টে ডগা নিয়ে যাব। আর বাড়িতে আছে ডাটা বেগুন আলু লাউয়ের ডগা, আর এগুলো দিয়েই রান্না হবে। তো চলো তাড়াতাড়ি করে ডগাগুলো কেটে বাড়িতে নিয়ে যাই। তার সাথে সাথে বাড়িতে একটা কুমড়ো গাছও উঠেছে, কুমড়ো পাতাটা এখন খাওয়া যাবে না, কয়েকদিন পর কুমড়ো পাতা দিয়ে শুকনো মাছের বড়া খাওয়া যাবে, বেশ কিন্তু ভালো লাগে খেতে। চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে এদিকে নিয়ে যাই। বাড়ির পেছনের আমাদের জমিটা পুরো দেখো মিষ্টি কুমড়ো গাছে ভর্তি হয়ে গেছে জায়গাটাতে, আর ওইদিকে আমাদের গরু টরু সব দেওয়া হয়ে গেছে। আর রোদ কি উঠেছে একবার তোমরা লক্ষ্য করো, ভীষণ কড়া রোদ উঠেছে, রোদটা দেখেই যেন শরীরটা আমার হাইফাই করছে, মানে এখন যা গরম পড়েছে না বলার মতো না, প্রচুর গরম পড়েছে। আর এই যে এই পাশের ভুট্টাগুলো সব কিন্তু কাটা হয়ে গেছে, এই যে কাকাদের ভুট্টা ছিল এই জমিতে কাটা হয়ে গেছে, আমাদের পাট করেছে পরের জমিটাতে, আমাদের পাটের গাছ তোমরা দেখতে পাচ্ছ, ওই পাটগুলো বেশিরভাগই আমাদের শাক খাওয়ার জন্য করা হয়েছে, আর যতটুকু হবে ততটুকু পাটের তারপর পাট কাটি নেওয়া হবে, তাছাড়া বেশি আর হবে না, ওটা শাক খাওয়া। তারপরে আমাদের বাড়িতে আবার কোনো সবজি টবজি থাকলে ওগুলো বিক্রি করে না, যে বাজারে নিয়ে বিক্রি করব সেরকম না, শাক টাক খাওয়া ও নেবে এগুলো দিয়েই চলে যায় আমাদের। তো চলো এই যে আমাদের বাড়ির পেছনের এই হচ্ছে দৃশ্য, গরমে খা খা করছে, আর বাড়িতে কেউ নেই, মানে বুনু ওরা বাড়িতে নেই, ওরা গেছে মামা বাড়ি, ওদের মামার বাড়ি, বৌমণি বাড়িতে নেই, এই যে আমার যে মেজদার বউ আছে সেও বাড়িতে নেই, সবাই চলে গেছে বাপের বাড়িতে, গরমের ছুটি পড়েছে তাই সবাই বাপের বাড়ি চলে গেছে ঘুরতে, আমি তো বাপের বাড়িতেই আছি, আমার আর ঘোরার জায়গা কোথায়। এই হচ্ছে কুমড়ো গাছটা লকলকিয়ে বড় হচ্ছে, লকলকিয়ে দেখো কুমড়ো গাছ উঠে যাচ্ছে, এখানে কিন্তু ঘুরি দিতে হবে, না হলে এই কুমড়ো গাছ কিন্তু ভালো হবে না। তারপর বাড়ির কুমড়ো খাওয়া, আমাদের বেশিরভাগ সবজি কিছুদিন পর বাড়ি থেকেই হবে, কারণ আমরা সেরকম সবজি বেশি একটা কেনা হয় না, কারণ বাড়িতেই আমাদের লাগানো হয়, তো সেখান থেকে প্রচুর সবজি হয়। তো এখানে দুটো কচুর গাছ দেখতে পেয়েছি, দেখি তো কচুর লতি হয়েছে কিনা, তাহলে দুটো লতি তুলে রেখে দেব, পরে একটা সময় অন্য লতি মানে অন্য কচু গাছ থেকে যদি আরো লতি পাওয়া যায় তো তখন খাওয়া যাবে। সেদিন তুলে নিয়েছিলাম, এই গাছটার কর্নার থেকে লতি তুলে নিয়েছিলাম, হয়েছে কিছু কিছু লতি হয়েছে, আবার কিছু কিছুর মধ্যে নেই দেখতে পাচ্ছি। এই দেখো মা আবার দেখলাম 2-3টে কোথা থেকে গিয়ে প্রচুর লতি তুলে নিয়ে এসেছে, যখন গরু দিতে যায় না আমাদের তখনই আশেপাশে কোথা থেকে কচুর লতি তুলে নিয়ে আসে, ওই জঙ্গলটার মধ্যে যাই, চলো তো ভয় করে, আমার সাপ টাপি আছে নাকি। এখানে কচুর লতি বেশ বড় আছে, কারণ এখানে একটা কচু গাছ বেশ বড় হয়েছে। এই হচ্ছে একটা কচুর লতি, এই হচ্ছে একটা কচুর লতি, টানলেও আসে না বাবা, কি শক্ত। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ডালিয়া ফুলের গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এই ডালিয়া ফুলের গাছগুলো কত দিন আগে লাগানো হয়েছিল, এখন আর গাছগুলো তোলা হয়নি বলে কিন্তু গাছগুলো বেশ লম্বা হয়েছে। এই যে আরেকটা পেয়ে গেছি, বড় বড় পেয়ে গেছি, বেশ বড় হয়েছে এগুলো। তুলতে এলাম লাউয়ের ডগা, তুলে নিয়ে এলাম কচুর লতি।
এই দুটো বাড়িতে নিয়ে যদি রেখে দিই না, অন্য একটা সময় অন্য কচুরলতি তুললে খাওয়া যাবে। এই হচ্ছে আমাদের লাউয়ের ডগা। এখান থেকে চলো দুটো লাউয়ের ডগা নিয়ে যাই। মা ওইদিকে ডাকছে, বাবু মনে হয় উঠে গেছে। একটা নিয়ে নিয়েছি, আর এই যে একটা, দুটো নিয়ে নিলাম। তিনটে ডগা নিয়ে নিয়েছি, আর লাগবে না, এগুলো দিয়ে হয়ে যাবে। চলো এদিকে বাবু উঠে গেছে, এখান থেকে একটা নিয়ে নিই। চালগুলোতে এত পরিমাণ পোকা ধরে গেছে, বুঝতেই পারছি না যে চালগুলোতে কি দিলে ঠিক হবে। দেখো তো এই যে পোকাগুলো, এগুলোকে আমাদের ভাষায় আমরা বলি কাঠপোক। এই দেখো পুরো চালগুলোতে ভর্তি হয়ে গেছে। তাই মা কিন্তু চালগুলোকে এভাবে ঝাড়ছে, ঝেড়ে ঝেড়ে তুলে রাখছে। তো এটার মধ্যে কি দিলে যে ঠিক হবে আমরা কেউ জানি না, তোমরা জানলে ঠিক জানিও তো। এই যে পোকাগুলো এমনভাবে থাকে না এই চালগুলোতে, খেতেও যেন কেমন একটা লাগে। তো কিছু করার নেই, খেতে তো হবেই। কতবার ধুতে হয়, ধুয়ে ধুয়ে তাও এই পোকাগুলো যায় না, এত অবস্থা। পুরো দেখো চালগুলোতে ভর্তি পোকায়। এই মায়ের দিকে ঝাড়ছে, ঝাড়লেও যায় না ঠিকঠাক করে, তাও তবুও থাকে। এখন কিচ্ছু করার নেই, থাকলে ভাতের সময় বেছে বেছে খেতে হয়। এই যে ড্রামটার মধ্যে ভর্তি করে চাল রাখবে, পুরো এগুলো ঝেড়ে ঝেড়ে পুরো এই ড্রামটাতে ভর্তি করে রাখবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছে মা, আমি বসাতে পারিনি কারণ আমি বাবুকে নিয়েছিলাম, তাই ভাতটা বসাতে পারিনি। তারপর এদিকে তো বাবা এনেছে পাবদা মাছ, তোমরা দেখলেই। পাবদা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল হবে আজকে, আর এগুলো দিয়ে শুকনো মাছ হবে। শুকনো মাছের চচ্চড়ির জন্য কাটবো। তার আগে ছেলের খাবার গরম করতে বসেছি। আমাদের বাড়িতে গ্যাস নেই কয়েকদিন থেকে, তাই এই যে এটাতে ছেলের খাবার গরম করতে বসিয়েছি, জলটা গরম করতে বসিয়েছি। ওকে এখন আমি শুধু দুধ খাওয়াই, মানে নেস্ট্রোজেনটা খাওয়াই, আর কয়েকদিনকে বার্লি খাওয়াইছি। তো সেটা খাওয়াবো না, বার্লি খেলে সর্দি লেগে যাচ্ছে। বার্লি একটা ঠান্ডা জিনিস, তো সেটা আমি দেখলাম চেষ্টা করে যতবার খাইয়েছি ততবারই সর্দি ভাবটা ওর কমে না, সর্দি থেকেই যায়। তো সেই কারণে আর খাওয়াবো না বার্লিটা। এই যে এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে যাক, তারপর ওকে ঝটপট করে খাইয়ে নিব। তো যেখানে অল্প কয়েকটা কচুরলতি তুলে রেখেছি, এগুলো দিয়ে হবে না, আরেকদিন তুললে কিন্তু কিছু পরিমাণ হয়ে যাবে। এগুলো একদম লোকাল লতি, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কিনে যে লতিগুলো আনে ওগুলো অত টেস্ট হয় না। এটা হচ্ছে বাসি লেবু, বাসি লেবু তো খাওয়া যায় না, ফেলে দিলাম বাসি লেবুটা। মা বাবা সবাই ওই ঘরে, বাবুকে নিয়ে আমি তাই খাবারটা গরম করে নিচ্ছি। চলো চামচ বের করে তাড়াতাড়ি করে, খাবারটা গরম হয়ে গেছে, শব্দ উঠে গেছে, খাবার গরম হয়ে গেছে। এদিকে চালগুলো কিন্তু রোদ্রে দিয়ে দিয়েছে, কারণ এত পোকা হয়েছে চালগুলোর মধ্যে, তো এগুলো রোদ্রে দিয়েছে। রোদ্রের গরমে কিন্তু পোকাগুলো পুরোপুরি চলে যাবে, চলে গেলে তারপর এই চালগুলো ঠিকঠাক করে ঘরে রাখা হবে। এই যে ড্রামটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমরা সত্যিই জানি না যে কি দিলে এই চালের পোকাগুলো যাবে। তোমরা যদি কেউ জানো প্লিজ জানিও তো। এই চালের পোকাগুলো আমাদেরকে খুব অসুবিধে করে, আর প্রচুর রোদ উঠেছে আজকে। রোদের কারণে চালের যে পোকাগুলো আছে সব চাল থেকে বেরিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। এই জিনিসটা এতবার আমাদের করতে হয় মাসে মাসে, যে পোকা তাড়ানোর জন্য বলে তোমাদের বোঝাতে পারবো না। যদি কেউ প্লিজ জেনে থাকো যে কি করে এই পোকাগুলো সরাতে হয়, তাহলে প্লিজ জানিও তো। বলো আমি দুই করি মাছ সাথে, দুই তুমি পাপা পাপা, হ্যাঁ পাপা। কি নানা, কি নানা বাবা?
আজকে সন্ধেবেলার পরিস্থিতিটা তোমরা দেখতে পাচ্ছ, কতটা জোরে হাওয়া এসেছে, ঝোড়ো হাওয়া বলে তোমাদের বোঝানো যাবে না। কালবৈশাখী ঝড় মনে হয় ধেয়ে আসছে আজ। তো তোমরা জানোই বাবুর বয়স হয়ে গেছে 6 মাস, সামনে জ্যৈষ্ঠ মাসে 7 মাস, আষাঢ় মাসে হচ্ছে 8 মাস। আমরা 8 মাসে অন্নপ্রাশন দেব। তো এই অন্নপ্রাশন নিয়েই শুরু হয়ে গেছে একটা ঝামেলা, যেটা আমি তোমাদের বলতে চলেছি। আমি জানি আমার ছেলের হচ্ছে এটা 6 মাস, কিন্তু না, আমার থেকেও একজন বেশি জানে আমার ছেলের নাকি এটা 7 মাস চলছে। বলছে যে দেখো, আমার বাবু হয়েছে অঘ্রাণ মাসে, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ। কি হয় তাহলে? বৈশাখ মাস তো 6 মাস, জ্যৈষ্ঠ মাস যদি হতো তাহলে হতো 7 মাস। কিন্তু না, কে বলছে জানো? আমার শাশুড়ি বলছে যে তার বাবুর নাকি 7 মাস হয়ে গেছে, আর ছেলেদের নাকি 7 মাসে অন্নপ্রাশন দিতে হয়, তাদের নিয়ম। তারপর আমি আমার জেঠি শাশুড়ি যে আছে, আমার জেঠি শাশুড়িকে আমি ফোন করে বলেছি, জেঠিমা বলেছে যে না, আমাদের নিয়মে ছেলেদের 6 মাস আর দিতে হয় 8 মাসে, জোড়া মাসে দিতে হয়। 6 মাসে আমি দেবো না, কারণ 6 মাসে বাচ্চাটা এখনও সেরকম ধরতে শেখেনি, বলছে 8 মাসেই দেবো। তারপর ওই পাশ থেকে ফোন করে বলছে না, 7 মাসে দিতে হবে। আচ্ছা, এটা কোনো কথা? 7 মাসে ছেলেদের অন্নপ্রাশন? আমার মায়ের আগে তো আমার শাশুড়ি মার আগে থেকে তো আমার জেঠিমাই সংসারে এসেছেন, জেঠি শাশুড়ি, উনি তো একটু বেশি জানবেন। কিন্তু না, ওটা মানা হবে না, মানা হবে তারটাই, আমার শাশুড়ি মারটাই যেটা বলছে সেটাই ঠিক, জেঠিমারটা ভুল। অনেক কিছু কথা কাটাকাটি হয়ে গেছে এর মধ্যে। তার মধ্যে আমার শুনতে হয়েছে আমি বেশি বুঝি, আমার জ্ঞান বেশি, আমি এত বুঝি দেখেই আজ এই অবস্থা, এক্সট্রা অনেক কিছু, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত এত কথা আমাকে বলা হয়েছে। আমি তার উত্তরে কোনো কিচ্ছু বলিনি, চুপচাপ শুয়ে গেছি। কারণ একটা কথা আমরা জানি, তুমি যত চুপ করবে তোমার পরবর্তীতে কিন্তু সেই চুপ থাকার তুমি চুপ ছিলে জিনিসটার জন্য, সেটা তুমি পরবর্তীতে সেটা তাদেরকে বুঝিয়ে দিতে পারবে। সব সময় মুখ নাড়িয়েই কিন্তু কথা বলেই কিন্তু সব কিছু বোঝানো যায় না। আমি যতটুকু পেরেছি তাদের আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝবেন না। আমার ছেলে চলছে এটা 7 মাস, এটাই ওনারা বুঝেন, কিন্তু আমার হিসাবে আমার বাবুর চলছে এটা 6 মাস। এরকম বাড়ির মানুষের জ্ঞান। আর কি বলবো, অন্নপ্রাশন নিয়ে বিশাল একটা ঝামেলা রয়েছে এখানে, আর আমি ওনাদেরকে বোঝাতে পারবো না। এখন আমি কিছু বলিনি এর মধ্যে বরমশাই শুধু এতটুকু বলেছেন, আমার বাচ্চা আমি বুঝবো, আমি 8 মাসে দিই, আমি 10 মাসে দিই, সেটা আমার ব্যাপার, এভাবে বলে দেওয়া হয়েছে। আমি কিচ্ছু বলিনি এর মাঝখানে, কারণ আমি জানি আমি পরের বাড়ির মেয়ে, আমি যে কোনো একটা কথা এখানে বলি সেটাই খারাপ হয়ে যাবে। এমনিতেও আমার শুনতে হয়েছে আমি বেশি বুঝি, আমি জ্ঞান বেশি, আমার বাপ মার শিক্ষা নেই, অনেক কিছু। আর এইসব নিয়ে মাথা না ঘামানোটাই হয়তো ঠিক। তো চলো, ব্লগটা এখানেই রাখছি। আমি আমার বাবুর অন্নপ্রাশন আষাঢ় মাসেই দেবো, যেভাবেই দিই। আমি বড় করে দিতে না পারি, আমি মন্দিরেই দিই, মন্দিরের মধ্যে ওকে মুখে প্রসাদ দিই, তবু আমি 8 মাসেই দেবো। কারণ আমার অন্নপ্রাশন হয়েছে 7 মাসে, আমি মেয়ে মানুষ। আমার ভাইয়ের অন্নপ্রাশন হয়েছে 8 মাসে, ছেলে মানুষ। আমরা জানি এতটুকু নিয়ম হয়তো আমার বাবা মার আছে, জানা আছে, আমার বাবা মার এতটুকু জ্ঞান হয়তো আছে। চলো, ব্লগটা এখানে রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর এইভাবেই আমার পাশে থেকো। আমি জানি না বাবুর অন্নপ্রাশন আমি বড় করে দিতে পারবো কি না, হয়তো পারবো না, কারণ আমার এত পুঁজি নেই যে আমি অত বড় করে দেব। আমার ইচ্ছা আছে আমি মন্দিরের মধ্যে বাবুর অন্নপ্রাশনটা দিয়ে রাখবো, মুখে প্রসাদটা, কারণ এর থেকে বেশি সামর্থ্য আমার নেই।